গুড মর্নিং, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে যদিও প্রচণ্ড গরম, তবু এই গরমের মধ্যে আমরা প্ল্যানিং করেছি একটু দূরে কোথাও বেড়াতে যাব। এবং সঙ্গে কে কে আছে সেটা না বললেই নয়, তাই বলে দিই। অচিন্ত্য দাদাভাই, রিনা বৌদি, আমার বৌদি এবং দাদা, সঙ্গে আছি আমরা 3 মায়ে ছায়ে। শুধু আমার কর্তামশাইটি আজকে আসেননি। বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে প্রায় 2 মাস হতে চললো, কিন্তু আমরা কোথাও সেভাবে বেড়াতে যাইনি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পার হয়ে গিয়ে যেই গরম পড়েছে, তখন আমাদের বেড়াতে যেতে ইচ্ছে করেছে। কিন্তু কিন্তু যাচ্ছি কোথায় সেটাই তো বড় প্রশ্ন, তাই না? চারদিকের ফাঁকা মাঠের হাওয়া খেতে খেতে আমার মেয়ে কিন্তু বেশ ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেলেই ভালো, কারণ বাসে বা গাড়িতে ও উঠলে একটু শরীর অসুস্থ হয়ে পড়ে। আর শহর হোক বা গ্রাম, পুকুর কিন্তু সৌন্দর্য বাড়ায়, এটা তার প্রমাণ। দেখো কি দুর্দান্ত দেখাচ্ছে। আমরা আটকে গেলাম একেবারে রেলগেটের কাছে, কিন্তু এখানে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এক সন্তানকে তার বাবা গাড়ির পিছনে চাপিয়ে নিয়েছেন, কিন্তু গামছা দিয়ে বেঁধে রেখেছেন যাতে বাচ্চাটি পড়ে না যায়। এটা দেখে খুব ভালো লাগলো। বাবা তো বাবাই হয়, তাই না বলো? যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন চলে গেল নিজের গন্তব্যে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িও চলতে শুরু করে দিল। পৌঁছে গেছি সুন্দর একটা গ্রামে। এখন বলি আমরা কোথায় এসেছি। কোথায় বলো তো? আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে শ্রীখণ্ডী গ্রাম। এই শ্রীখণ্ডী গ্রাম কিন্তু প্রায় 500 বছরেরও পুরনো। এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। যারা আসতে চাও তারা কাটোয়া থেকে নেমে কিন্তু আসতে পারো। এত রোদ গরমের মধ্যে বৌদির সাজ কিন্তু একটুও নষ্ট হয়নি। আমরা একেবারে ভূত হয়ে গেছি। আর এই ভাইটির হেল্প নিচ্ছিলাম আমরা, যে আর কত দূর বা কোন জায়গায় বাড়িটা। তো চলো, আমরা প্রায় পৌঁছেই গেছি। আর একেবারে গোপাল ঠাকুরের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর গোপাল ঠাকুরের গল্প বলবো বললাম যে, এই যে সামনে গোলাপি রঙের দরজাটা দেখা যাচ্ছে, এই দিকটা দিয়েই আমরা ঢুকবো। আর গোপীনাথের যে চমকপ্রদ গল্পটা আছে সেটাও এবার তোমাদেরকে শোনাবো। এই যে শ্রীখণ্ডী গ্রাম, এখানে তৎকালীন কবিরাজ ছিলেন মুকুন্দ রায়। তিনি কিন্তু বৈষ্ণব ছিলেন এবং সেই সদাচারী ব্রাহ্মণ এই গোপীনাথের সেবা করতেন। নিত্য সেবা দেওয়া হতো তার বাড়িতেই। এই গল্পে আমরা জানতে পারি যে একদিন যখন উনি স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকেছেন গোপালের সেবা করাবেন বলে, ঠিক সেই মুহূর্তে এক বাচ্চা এসে বলে যে, কবিরাজ মশাই, আমার বাবা ভীষণ অসুস্থ, আমি পাশের গ্রাম থেকে এসেছি, আপনি এক্ষুনি চলুন। এবার কবিরাজ মশাই গোপালের সেবা সম্পূর্ণ হয়নি। তখন তিনি কি করেছেন, তার ছেলে রঘুনাথের উপর সেই দায়িত্ব দিয়ে গেছেন। তার ছোট্ট ছেলে রঘুনাথ গোপীনাথের সেবার জন্য ভীষণ খুশি হয়েছেন। তখন তিনি মাকে বলেছেন, সমস্ত জোগাড় করে দাও মা, আমি গোপীনাথের সেবা করব। এবং গোপীনাথের সেবা করতে গিয়ে সেই বালকটি অর্থাৎ রঘুনাথ গোপীনাথের সামনে সেই নাড়ু ভর্তি থালা নিয়ে গিয়ে বলেছে, গোপীনাথ, তুমি আজকে আমার হাতে সেবা গ্রহণ করো, কারণ আমার বাবা আজকে পাশের গ্রামে রোগী দেখতে গেছেন। গোপীনাথ তখন সেই রঘুনাথের অর্থাৎ সেই বালকটির কাকুতি মিনতি দেখে কিন্তু কষ্টি পাথরের রূপ থেকে বের হয়ে এসে সেই নাড়ু নিজে হাতে খেয়েছিলেন। শিশুর মতো সহজ সরল হলে বোধহয় অনেক কিছুই পাওয়া সহজ হয়, তো সেই রকম রঘুনাথও পেয়েছিল। এবং সেই ঘটনার জন্যই শ্রীখণ্ডী গ্রামে এই গোপাল ঠাকুর কিন্তু বিখ্যাত। এবং শুধু তাই না, বালককে যখন পর মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছিল যে নাড়ু কোথায় গেল, তখন সেই বালক বলেছিল, গোপীনাথ নিজের হাতে নাড়ু খেয়েছে মা। সে কথা কিন্তু পরবর্তীতে কেউ বিশ্বাস করেনি, এবং সেই ঘটনা আদৌ সত্য নাকি মিথ্যে সেটা প্রমাণ করবার জন্য কবিরাজ একদিন আবার গোপীনাথকে সেবা করার জন্য রঘুনাথের উপর দায়িত্ব দেন, এবং সেই সমস্ত ঘটনা উনি লুকিয়ে লুকিয়ে দেখেন। শেষমেশ যখন দরজা খুলে কবিরাজ মশাই দেখতে যান যে রঘুনাথ কি করছে, তখন দেখেন এক অলৌকিক জ্যোতিতে গোটা ঘর আলোকিত, এবং সেই মুহূর্তে গোপীনাথের হাতে নাড়ু, অর্ধেক নাড়ু ধরা, এবং সেই নাড়ু সঙ্গে সঙ্গে কষ্টি পাথরে পরিণত হয়েছে। আর তাই আজও এই শ্রীখণ্ডী গ্রামে গোপাল ঠাকুরের হাতে বাঁশির বদলে নাড়ু ধরানো। এত সুন্দর একটা ঘটনা জানার পর কার না শেয়ার করতে ইচ্ছে করে, তাই আমিও করলাম। সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণা, রাধে রাধে।